বর্তমানে যারা প্রার্থী তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি, বা তারা যে নির্বাচনী প্রচারগুলো করছে এই নির্বাচনী প্রচারের মধ্যে তাদের যে স্লোগান, তাদের যে কথোপকথন, মানুষের সাথে তাদের যে কনভারসেশন আমরা যেটি বলবো, এটি আসলে কি? মানে নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের প্রত্যাশা কি? এই দেশ স্বাধীন হওয়ার পরে ফার্স্ট ডেতে প্রত্যাশা যেটা ছিল, আজকের দিনের প্রত্যাশা সেম। মানুষের প্রত্যাশা একেবারে বাড়েই নাই। নির্বাচনী ভাবনা নিয়ে আজকে আমরা কথা বলবো। নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি। চারদিকে ঘটনা প্রবাহের শেষ নেই, বহুল ঘটনা চারদিকে। তাই আজকের যে শিরোনামটি আমরা করেছি সেটি নির্বাচনী ভাবনা, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। আমরা এই নির্বাচনটির দিকে যদি তাকাই তাহলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। বহু বছর পর মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটবে। এই কারণেই 2024 সালে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই 15 থেকে 17 বছর যাবৎ বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল যে হাসিনা জোট সরকার, সকলে যেরকম মাফিয়া জোট সরকার বলতো, সেই সরকারটিকে উৎখাত করা হয়েছে। অতীতে বাংলাদেশে এরকম ঘটনা আর ঘটেনি যে সরকারটি পতন হয়, সেই সরকারটি দেশ ছেড়ে চলে যায়, এরকম অতীতে আর ঘটেনি। এর পরবর্তীতে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার যে নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে এই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটিকে কেন্দ্র করে আমি যেরকম গ্রামে গিয়েছি আজকে আমাদের যে অতিথি মোহাম্মদ সাইদ ইসলাম, লেখক, গবেষক, কবি, শিক্ষক মানুষ তিনি, তো তিনিও অনেক গ্রামে গিয়েছেন। আবার এই নির্বাচনকে কেন্দ্র করে আজকেও ফেসবুকে তার একটি পোস্ট আছে যে গতকালকে নির্বাচনের একটি টিমের সঙ্গে সে ঘুরেছে, প্রার্থীদের সাথে ঘুরেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষদের সাথে তার অভিজ্ঞতাও সে শেয়ার করেছে তার এই ফেসবুকে। পথের কথন আড্ডায় আপনাদের স্বাগতম। আমরা এই নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে আজকে কথা বলবো সাইদ ইসলামের সাথে। সাইদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ, এবং পথের কথনকেও ধন্যবাদ। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। সাইদ যেহেতু অনেক বেশি ঘুরে, আমিও ঘুরি। আমি গত 2 দিন আগেও গ্রামের মানুষকে জিজ্ঞেস করেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে। তো তাদের ভিতরে এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রত্যাশা, সেটি আমি পাইনি। তারা মাছ চাষ করে, তারা ধান চাষ করে, কেউ সবজি করে। তারা জানে না গ্রামে কোনো প্রশাসন আছে কিনা, গ্রামে কোনো সরকার আছে কিনা, সেই সরকারের কাছ থেকে অতীতে তারা কি সুবিধা পেয়েছে এটাও তারা জানে না। ফলে তারা মনে করে তাদের কাজকর্ম করে খেতে হবে, আর তাদের যে জীবন আছে সেই জীবনের যে মূল্যায়ন আছে, সেই জীবনের নিরাপত্তা আছে, এবং রাষ্ট্র তা সেই নিরাপত্তাটি দিবে। আবার তাদের সন্তানদের জন্য যে কর্মজীবন, তাহলে সেটি রাষ্ট্র ব্যবস্থা করবে, এগুলো তাদের আসলে ধারণার মধ্যে নেই। আমি অধিকাংশ মানুষের কথা বলছি, যারা সচেতন মানুষ তারা ভিন্ন। আজকে এই সকল বিষয় নিয়েই সাইদের সাথে কথা বলবো। সাইদের অভিজ্ঞতাটি আমরা শুনবো। সাইদের কাছে জিজ্ঞাস্য, এই নির্বাচন থেকে আমরা কি পাবো, দেশের মানুষ কি পাবে? ধন্যবাদ। এই নির্বাচন থেকে প্রথমে আমরা নির্বাচনটাকে পাবো। যেমন আমরা 90s এর জেনারেশন, 1989 সালে আমার জন্ম, সার্টিফিকেটে 1991। তো আমি ভোটার হওয়ার পর কখনো সরকার নির্বাচনে ভোট দিতে পারিনি। মানে এই 36-37 বছরে 34। হ্যাঁ, মানে আপনার 89 তে জন্ম। হ্যাঁ, এটা হচ্ছে 26। ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আমি ভোট দিতে পারি নাই। তো এই নির্বাচন থেকে প্রাথমিকভাবে ব্যক্তিগতভাবে আমি একটা ভোট দিতে পারবো, এটা হচ্ছে আমার প্রথম পাওয়া। মানে আই এম গ্ল্যাড, এই কথা।
সেকেন্ড হচ্ছে নির্বাচন থেকে আসলে আমরা কি চাই। হুম। নির্বাচন থেকে নর্মালি আমরা চাই একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হুম। অনেকগুলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যেই জনপ্রতিনিধিকে বা যেই দলের যেই প্রার্থী ভালো তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমাদের কথাটাই আমাদের প্রতিনিধি হয়ে বলবে। বেশ, তাহলে আপনি ভালোই বলেছেন। মানুষ নির্বাচিত হবে, প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং নির্বাচিত হওয়ার পর তারা আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলবেন। কিন্তু অতীতের যে সকল ইতিহাস, সেখান থেকে আমরা দেখি যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়েছেন তারা যতদিন পর্যন্ত সংসদে ছিলেন, সংসদের যতক্ষণ কর্মঘণ্টা ছিল সেই কর্মঘণ্টার সিংহভাগ সময় তারা যে বিষয়টিকে কেন্দ্র করে সংসদে গিয়েছে আইন প্রণয়ন করার জন্য, সেই আইন প্রণয়ন কতটুকু করেছেন আর বাকি কিভাবে সময় অপচয় করেছেন তা সকলেরই জানা। সাইদের কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখলেন, কি দেখছেন? টোটালি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন আছে, কিছুটা শঙ্কাও আছে। যেমন আপনি যদি একটু বয়স অনুযায়ী যে ক্যাটাগরাইজ করেন, তাহলে আপনি দেখবেন যে যারা মানে বিলো 35 তারা কখনো ভোট দিতে পারে নাই। আপনি এটা 3, 3.5, 4.5 কোটি এই সংখ্যাটা আপনার এখানে চলে আসবে, নারী এবং পুরুষ উভয় ধরে। এমনকি আপনি অঞ্চল ভাগ করে দেখবেন, কোনো ইলেকশন এমনও ছিল যে 154টা আসন নির্বাচন ছাড়াই এই অঞ্চলের প্রতিনিধিরা পাস, তার মধ্যে সদর ময়মনসিংহ ছাড়াও একটি আসন। তাহলে এই অঞ্চলের মানুষজন একটা নির্বাচনে ভোট দিতে পারে না। এবং আপনি এমন অনেক মানুষ পাবেন যে মানুষটা যে ফ্যাসিস্ট সরকার ছিল তার দল করতো, সে আওয়ামী লীগ করতো। অনেক ভাইরাল ভিডিও আছে যে সে আওয়ামী লীগকেই ভোট দিতে গিয়েছে, নৌকাতেই ভোট দিতে গিয়েছে, কিন্তু সে ভোট দিতে পারে নাই। এবং এমন অনেক লোক আছে যে ভোট দিতে গিয়েছে, ভোট দিতে গিয়ে দেখেছে তার মৃত বাবা কিংবা মা ভোট দিয়েছে। তার মানে মানুষের এই না পাওয়ার বেদনা, না পাওয়ার এই ফ্রাস্ট্রেশন মানুষের মাঝে আছে। সুতরাং মানুষ যে ভোট দিবে, ভোট দিতে চায়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের মনে কোয়েশ্চেন হইলো যে আমরা শান্তিতে ভোট দিতে পারবো কিনা। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। এক, মানুষ ভাবতেছে যে আমরা যখন ভোট দিতে যাব, তো ভোট যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, নির্বাচন যদি ভালোভাবে হয়ে যায়, যে দলটাকে দেশ থেকে পালাইতে হয়েছে সে তো তাহলে খুব সহজে আর কামব্যাক করতে পারতেছে না। তাহলে এই ভোট যেন সুষ্ঠুভাবে না হয়, যে কোনো ভাবে এখানে বাগড়া দেওয়া যায়, সে একটা প্রচেষ্টা করবে কিনা, নাম্বার 1। নাম্বার 2, সে এখানে চিন্তা করতেছে যে কোন পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করা কোনো দল মাসেল পাওয়ার প্লে করার চেষ্টা করবে কিনা, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে কিনা, ব্যালট বাক্স ছিনে নেওয়ার চেষ্টা করবে কিনা, এই ধরনের ঘটনা হবে কিনা। তো এই দুইটার বাইরে প্রশাসন যদি স্ট্রিক্ট থাকে এবং মানুষের ন্যায্য ভোটাধিকারকে নিশ্চিত করতে পারে, তাহলে আমার মনে হয় একটা ভালো ভোট কাস্টিং হবে এবং মানুষ ভোট দিতে যাবে। একেবারেই ফ্যাসিস্ট দলের সঙ্গে যারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল কিংবা একদম পোস্টেড ছিল, হয়তোবা তাদের কিছু সংখ্যক মানুষ ভোট দিতে যাবে না। এছাড়া একটা ভালো ভোট কাস্টিং হওয়ার পসিবিলিটি আমি দেখি। তো তাহলে বর্তমানে যারা প্রার্থী তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি, বা তারা যে নির্বাচনী প্রচারগুলো করছে এই নির্বাচনী প্রচারের মধ্যে তাদের যে স্লোগান, তাদের যে কথোপকথন, মানুষের সাথে তাদের যে কনভারসেশন আমরা যেটি বলবো, এটি আসলে কি? মানে নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের প্রত্যাশা কি? হুম। এই দেশ স্বাধীন হওয়ার পরে ফার্স্ট ডেতে প্রত্যাশা যেটা ছিল, আজকের দিনও প্রত্যাশা সেম। মানুষের প্রত্যাশা একেবারে বাড়েই নাই। যে বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, মানুষ অনেক কিছু চায় জনপ্রতিনিধিদের কাছে। নো, টোটালি নট। মানুষ অনেক কিছু চায় না। মানুষ কয়েকটা জিনিস মাত্র চায়। মানুষ এক চায়, তার যে অধিকার, সে যখন একটা নদী পার হইয়া সেই চর থেকে সে যখন হাসপাতালে আসবে, এখানে হাসপাতালে আসার পর ডাক্তার যেন তার সঙ্গে ভালো ব্যবহার করে, তার জন্য মেঝেতে শুয়া চিকিৎসা নিতে না হয়। সে যখন জমির রেজিস্ট্রি করবে, তখন তার জন্য ওইখানে ঘুষ দিয়ে জমিটা রেজিস্ট্রি করতে না হয়। সে যখন বেগুন চাষ করে, ফুলকপি, মূলা চাষ করে বাজারে এটা বিক্রি করতে নিয়ে যাবে, সে ট্রাকে যেন চাঁদাবাজি না হয়। সে যখন তার মেয়েকে স্কুলে পাঠাবে, রাস্তায় যেন ইপটিজিং এর শিকার সে না হয়। তার ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বের হবে, তখন মামা কিংবা খালু না থাকার জন্য তার জন্য চাকরি পাইতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকতে চায়, মানুষ নিরাপত্তা চায়, মানুষ স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষার নিশ্চয়তা চায়। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত খুব বেসিক যে নিড, সে বেসিক নিডের মাঝেই আছে। এবং আমাদের জনপ্রতিনিধিরা মানুষকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে যেভাবে গত 54 বছর দিয়েছে। আদৌ বাস্তবায়ন হবে কিনা এটা বলা যাবে ভোটের আরো 5 বছর পর।
পরবর্তী নির্বাচনের আগে। বেশ, কিন্তু আমরা যেটি দেখি যে স্বাভাবিকভাবেই যারা আইন প্রণেতা তারা তো স্থানীয় সরকার না, না, একেবারেই কিন্তু না। যারা নির্বাচন করছেন তারা বলছেন কেউ এই বৃষ্টি হবে, কেউ বলছেন এই কালভার্টটি হবে, কেউ বলছে যানজটটি কমিয়ে দেওয়া হবে, কেউ বলছে আমরা ফ্যামিলি কার্ড দিব, কেউ বলছে এই সুবিধাটা বাড়িয়ে দিব। এটা কি আইন প্রণেতার কাজ? আপনি দেখবেন যে আইন প্রণেতার মানে জাতীয় সংসদ রাইট, সদস্য না যিনি না, হবেন তার কাজ। জাতীয় সংসদ সদস্য একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে যা বলতেছে যে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম, এই রাস্তাটা খুব ভাঙা, আমি যদি নির্বাচিত হই তাহলে এই রাস্তাটা করে দেব। তার এই কথাটা কেন বলতে হচ্ছে? কেন? তার এই কথাটা বলতে হচ্ছে ওই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলার একটা কাজ হলো তার পার্টি পলিটিক্স করবে, দ্বিতীয় আরেকটা কাজ হলো জনগণকে শিক্ষিত করে তোলা। একই সঙ্গে সে তার পার্টিজনকে শিক্ষিত করে তুলবে তাহলে এবং কি শুরুটাই জনগণকে সে শিক্ষিত করে তুলবে। বেশ, তাহলে কি শুরুটাই মানুষকে ফাঁকি দিয়ে শুরু হলো না? রাইট, মিথ্যাচার দিয়ে শুরু হলো হ্যাঁ না? হ্যাঁ, মিথ্যাচার দিয়ে শুরু হলো। কিন্তু এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে স্থানীয় সরকার যদি সেপারেটলি কাজ করতে না পারে এবং লোকাল প্রশাসন যদি কাজ করতে না পারে এবং সংসদ সদস্যরা যদি এই পাট্টা থেকে পুরোটা পৃথক না হয়, তাহলে কিন্তু এটা চলতে থাকবে। এটা কিভাবে সম্ভব হয়? এটা তখনই সম্ভব হবে বাংলাদেশে যখন একটা গুড গভর্নেন্স হবে। বুঝবে যে এমপির কাছে এমপি করবে, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান করবে, উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যান করবে। কিন্তু সে ওখানে যে ইন্টারফেয়ার কেন করে? সে ওইখানে যে ইন্টারফেয়ার করে কারণ সে যদি রাস্তার প্রতিশ্রুতি দেয়, রাস্তার কাজে সে যদি ইনভলভ হয়, তাহলে ওইখান থেকে অনেক করাপশন করা যায়। তার মানে এই আলাপ তার করা যাবে না বা এই আলাপ সে করবে না যদি আপনি করাপশন স্টপ করে দেন। এটা শুরু হয় করাপশনের চিন্তা থেকে। তাহলে আবার একটু ঘুরে আসি। তারা যে স্লোগানগুলো দিচ্ছে, এই স্লোগানে তারা কি বলছে? তারা যে শোভাযাত্রা করছেন, বড় বড় সমাবেশ করছেন, এই সমাবেশের মধ্যে তাদের বার্তা কি? আমরা কি দেখি? আমরা তো মিছিলের মধ্যে ভাই ভাই ছাড়া আর কোনো কিছু দেখি না। অমুক ভাই ভালো লোক, গলায় তাকে মালা দিতে হবে। আমি লাইনগুলো বললাম না, ছন্দের কথা বললাম ঠিক না। আছে। তাহলে অমুক ভাইয়ের চরিত্র খুবই সুন্দর, এই সকল স্লোগান, এবং এটা করে দিবেন সেটা করে দিবেন এই সকল প্রত্যাশা। তাহলে সেখান থেকে সরে আসা দরকার কিনা? সেখান থেকে সরে আসলে আসলে পুরা রাজনৈতিক জার্নিটা পরিবর্তন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর আমাদের কিন্তু একটা চাহিদা ছিল, একটা ইচ্ছা ছিল যে আমরা নতুন বন্দোবস্তের দিকে যাইতে চাই, নতুন একটা পরিবর্তন করতে চাই। তো সেটা মানে সফল হয় নাই। তাহলে যে সকল রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা জুলাইকে ধারণ করি, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাহলে তারা কি সেটা ধারণ করেন না? এটা কি ফুসমন্তর?